সুলতান আইয়ুবী তার সঙ্গীদের সাহস বাড়ানোর লক্ষ্যে একথা বললেন বটে, কিন্তু তার চেহারা বলছে তিনি শঙ্কিত। সুলতান আইয়ুবীকে শুধু এতটুকুই জানানো হয়েছিল যে মিশরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে এবং খ্রিস্টানদের নাশকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর বিস্তারিত তাকে জানানো হয়নি। এই সংক্রান্ত রিপোর্টের ব্যাখ্যা ছিল অত্যন্ত ভয়াবহ। তার অনুপস্থিতির সুযোগে ৩-৪ জন মুসলিম কর্মকর্তা খ্রিস্টানদের হাতের খেলনায় পরিণত হয়েছে। সুদান আক্রমণ করার দিন কয়েক পরই তকিউদ্দিন মিশরে রসদ চেয়ে পাঠান। যত দ্রুত সম্ভব রসদ প্রেরণ করার নির্দেশ পাঠানো হয়, কিন্তু দুদিন পর্যন্ত রসদ পাঠানোর কোনো ব্যবস্থাই করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জবাব আসে, একই সময়ে 2টি ময়দান খোলা হয়েছে, এত রসদ আমি কোথা থেকে দেব? একবারই মিশরের বাহিনীকে উপোস রেখে সব খাদ্য সম্ভার ময়দানে পাঠিয়ে দিতে এত পেট আমি ভরতে পারবো না। এই উক্তিটি যার, তিনি উচ্চপদস্থ একজন মুসলিম কর্মকর্তা এবং সুলতান আইয়ুবীর ঘনিষ্ঠজনদের একজন, এমন এক ব্যক্তি যার প্রতি সন্দেহ পোষণ করার প্রশ্নই আসে না। ফলে তার জবাবের সত্যতা স্বীকারই করে নেওয়া হলো যে আসলেই খাদ্য সম্ভারের অভাব রয়েছে। তথাপি তাকে অনুরোধ করা হলো যে যেভাবে সম্ভব ময়দানের যোদ্ধাদের জন্য কিছু রসদ পাঠিয়ে দিন। কর্মকর্তা কিছু রসদের ব্যবস্থা করলেন বটে, কিন্তু পাঠালেন আরও 2 দিন বিলম্ব করে। 5ম দিবসে রসদের কাফেলা রওনা হয়। উট ও খচ্চরের দীর্ঘ এক বহর। কাফেলার সঙ্গে নিরাপত্তার জন্য একদল অশ্বারোহী সৈনিক দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু কর্মকর্তা তাতে দ্বিমত পোষণ করেন। তিনি যুক্তি দেখান, রসদ পরিবহনের সমস্ত পথই নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন নেই। তাছাড়া তিনি মিশরেও পর্যাপ্ত সৈন্যের উপস্থিতির আবশ্যকতাও ব্যক্ত করেন। অবশেষে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রসদবাহী কাফেলা রওনা হয়ে যায়। 6 দিন পর সংবাদ আসে রসদ পথেই সুদানের অভ্যন্তরে দুশমনদের কাছে আটকা পড়ে গেছে। সুদানি সৈন্যরা পশুপাল সহ সমস্ত রসদ নিয়ে গেছে এবং পশু চালকদের হত্যা করে ফেলেছে। কায়রোর শীর্ষ কর্মকর্তাগণ অস্থির হয়ে পড়েন। এই রসদ বহর ধ্বংস হওয়া মিশরের জন্য বিরাট এক ক্ষতি। সুদান রণাঙ্গনের বাহিনীর সংকট অনুভূতি কর্মকর্তাদের আরও ভাবিয়ে তোলে। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বললেন, আপনি অবিলম্বে পুনরায় রসদ পাঠানোর ব্যবস্থা করুন। কর্মকর্তা বললেন, বাজারে খাদ্য সামগ্রীর তীব্র অভাব। আপনারা ব্যবসায়ীদেরকে বলুন তারা খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিক। ব্যবসায়ীদের সঙ্গে কথা হলো। তারা তাদের খাদ্য গুদাম খুলে দেখায় সব শূন্য। গোশতের জন্য দুম্বা, বকরি, গরু, মহিষ কিছুই পাওয়া গেল না। আরও খোঁজ নিয়ে জানা গেল মিশরে অবস্থানরত সৈন্যরাও পর্যাপ্ত রেশন পাচ্ছে না, তাই তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানায় গ্রামাঞ্চল থেকে কোনো মালই আসছে না। অনুসন্ধানে জানা গেল বাইরে থেকে মানুষ মফস্বলে এসে তরিতরকারি, ধান, চাল ইত্যাদি খাদ্য সামগ্রী বাজার মূল্যের চেয়ে বেশি দামে কিনে নিয়ে যাচ্ছে। তার অর্থ মিশরের খাদ্য সামগ্রী পাচার হয়ে বিদেশে চলে যাচ্ছে। এবার সকলের স্মরণ হলো যে 3-4 বছর আগে সুলতান আইয়ুবী মিশরের পূর্বেকার সেনাবাহিনীকে, যাদের অধিকাংশ ছিল সুদানি, বিদ্রোহের অপরাধে তার অফিসার সৈন্যদেরকে সীমান্ত লাগোয়া আবাদযোগ্য জমি দিয়ে কৃষিকার্যে জড়িয়ে দিয়েছিলেন। তারা এখন মিশর সরকার এবং ব্যবসায়ীদেরকে তাদের উৎপাদিত খাদ্য সামগ্রী সরবরাহ করছে না। এ হলো সুদান আক্রমণের প্রতিক্রিয়া। এই পরিবর্তন সূচিত হয়েছে মাত্র 6-7 দিনের মধ্যে। ফলে মিশর সরকার খাদ্যদ্রব্য সংগ্রহের দায়িত্ব সেনাবাহিনীর উপর অর্পণ করে। তারা দিনরাত খাটাখাটুনি করে সামান্য যা পেল নিরাপত্তা হেফাজতে সুদানের রণাঙ্গন অভিমুখে পাঠিয়ে দেওয়া হলো। রসদ সংকটের বিষয়টি মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য প্রচণ্ড মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর আগে এমন খাদ্য সংকট কখনো দেখা যায়নি। তারা এই চিন্তায়ও অস্থির হয়ে পড়েন যে সুলতান আইয়ুবী নিজে যদি রসদ চেয়ে বসেন তাহলে কি জবাব দেবেন। মিশরে খাদ্যের অভাব দেখা দিয়েছে, একথা সুলতান বিশ্বাসই করবেন না। এই সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হলো। তাদের মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সালিম আল ইদরিসও রয়েছেন। সে সময়কার অপ্রকাশিত তথ্য উপাত্ত থেকে জানা যায় যে আল ইদরিস সেই কমিটির প্রধান ছিলেন। অপর 2 জন ছিলেন তার থেকে মাত্র 1 স্তর নিম্ন পদের বেসামরিক কর্মকর্তা। রাতে কমিটির বৈঠক বসে। 2 সদস্য আল ইদরিসকে বললেন, সুলতান আইয়ুবী একত্রে 2টি ময়দান খুলে মারাত্মক ভুল করেছেন, আর তকিউদ্দিন তো পরাজয়ের গ্লানি মাথায় না নিয়ে ফিরছেন না। ফিলিস্তিন মুসলমানদের ভূখণ্ড,
আল ইদ্রিস বললেন, ওখান থেকে খ্রিস্টানদের বিতাড়িত করা আবশ্যক। মুসলমানরা ওখানে পশুর মতো জীবনযাপন করছে। ওখানকার মুসলিম নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। মসজিদসমূহ আস্তাবলে পরিণত হয়েছে। এসবই প্রচারণা, বলল একজন। আপনি কি নিজ চোখে দেখেছেন যে ফিলিস্তিনি খ্রিস্টানরা মুসলমানদের উপর জুলুম করছে? প্রচারণা নয়, আমি বাস্তব সত্য আপনাদের বলেছি। আল ইদ্রিস বললেন, আমাদের থেকে সত্য গোপন করা হচ্ছে। অপরজন বলল, সালাউদ্দিন আইয়ুবী শ্রদ্ধেয় ব্যক্তি বটে, কিন্তু সত্য প্রকাশ করতে আমাদের ভয় করা উচিত নয়। দেশ দখলের মোহ আইয়ুবীকে স্থির হয়ে বসতে দিচ্ছে না। আইয়ুবী খানদানকে তিনি শাহী খানদানে পরিণত করতে চাইছেন। খ্রিস্টান বাহিনী অপ্রতিরোধ্য ঝড়, তাদের মোকাবেলা করার সাধ্য আমাদের নেই। খ্রিস্টানরা যদি আমাদের দুশমন হতো তাহলে তারা ফিলিস্তিনের পরিবর্তে মিশর কবজা করে নিত। তাদের এত সৈন্য আছে যে এতদিন তারা আমাদের ক্ষুদ্র বাহিনীকে পিষে ফেলতে পারত। তারা আমাদের নয়, সালাউদ্দিন আইয়ুবীর দুশমন। আপনার কথাগুলো আমার কাছে অসহ্য লাগছে। আল ইদ্রিস বললেন, এ প্রসঙ্গ বাদ দিয়ে আসুন আমরা আসল কথা বলি। কথাগুলো আমারও কাছে অসহনীয়, একজন বলল, কিন্তু এক ব্যক্তি বিশেষের স্বার্থ পূরণের জন্য আমাদের গোটা জাতির স্বার্থ ত্যাগ করা উচিত হবে না। আপনি উভয় ময়দানের জন্য রসদ সরবরাহের কথা বলছেন, কিন্তু রসদের অবস্থা তো দেখছেন যে পাওয়া যাচ্ছে না। সুদানের ময়দান ভেঙে যাচ্ছে। আমি ভাবছি এই ময়দানের রসদ সরবরাহ বন্ধ করে দেব। তকিউদ্দিন পিছনে সরে আসবেন আর সাধারণ সৈন্যরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যাবে। এও তো হতে পারে যে আমরা রসদ না পাঠালে তকিউদ্দিন অপারগতাবশত দুশমনের হাতে ধরা পড়ে যাবে। আল ইদ্রিস বললেন, এমনও হতে পারে যে নিরুপায় হয়ে আমাদের সৈন্যরা দুশমনের হাতে আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করুক, আমরা পরাজয়ের দায় সৈন্যদের উপর চাপিয়ে দেব। লোকটি বলল, আপনি কেন এমনটি বলছেন? আল ইদ্রিস বললেন, আমার চিন্তা খুবই স্পষ্ট। লোকটি জবাব দেয়, সালাউদ্দিন আইয়ুবী আমাদের উপর সামরিক শাসন চাপিয়ে দিতে চাইছেন। তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ করে জাতিকে বোঝাতে চাচ্ছেন যে জাতির নিরাপত্তার জিম্মাদার শুধু সেনাবাহিনী আর জাতির ভাগ্য সেনাবাহিনীর হাতে। আইয়ুবী যদি সত্যিই শান্তিপ্রিয় মানুষ হতেন তাহলে তিনি খ্রিস্টান ও সুদানিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়ে শান্তির পথ বেছে নিতেন। আল ইদ্রিস হঠাৎ শিউরে ওঠেন। সুলতান আইয়ুবী বিরোধী ও খ্রিস্টানদের পক্ষপাতিত্বমূলক কথাগুলো তার সহ্য হচ্ছে না। বৈঠকে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। কমিটির অপর 2 সদস্য আল ইদ্রিসকে কথা বলতেই দিচ্ছে না। অবশেষে তিনি বিরক্ত হয়ে বললেন, আমি বৈঠক সমাপ্ত ঘোষণা করছি। আগামীকালই আমি আপনাদের মতামত ও প্রস্তাবলী নিয়ে ময়দানে আমিরি মিসিরের নিকট পাঠিয়ে দেব। তিনি রাগের মাথায় উঠে দাঁড়ান। অপর 2 সদস্যের একজন সেখান থেকে চলে যায়। দ্বিতীয়জন, যার নাম আরসালান, আল ইদ্রিসের সঙ্গে থেকে যায়। আরসালান বলল, আপনি আসলে ব্যক্তি পূজারী ও আবেগপ্রবণ মানুষ। আমি সত্য কথা বললাম আর আপনি খেপে গেলেন। এখন আপনার প্রতি আমার পরামর্শ, আমার বিরুদ্ধে আপনি সালাউদ্দিন আইয়ুবীর কাছে কিছুই লিখবেন না। এর অন্যথা হলে আপনার জন্য ভালো হবে না। লোকটির কণ্ঠস্বর চ্যালেঞ্জ ও হুমকি মিশ্রিত। আল ইদ্রিস তার প্রতি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। আরসালান বলল, সুযোগ দিলে আমি আপনার সঙ্গে নির্জনে আরও কিছু কথা বলতে চাই। এখানেই বলুন। আল ইদ্রিস বললেন, আমার ঘরে চলুন। আরসালান বলল, খাবার আমার ঘরে খাবেন, তবে খেয়াল রাখবেন এই সাক্ষাৎ হবে একেবারে গোপনীয়। আল ইদ্রিস আরসালানের সঙ্গে তার ঘরে চলে যান। ভেতরে ঢোকার পর তার মনে হলো যেন তিনি কোনো রাজমহলে এসেছেন, অথচ আরসালান তেমন উচ্চ পদের কর্মকর্তাও নয়। দুজন একটি কক্ষে উপবিষ্ট। এমন সময় এক অতিশয় রূপসী যুবতী আকর্ষণীয় একটি সুরাহি ও রূপার গোলাকার একটি থালায় করে রূপার 2টি গ্লাস হাতে কক্ষে প্রবেশ করে এবং পাত্রগুলো তাদের সম্মুখে রেখে দেয়। আল ইদ্রিস গ্রান থেকেই বুঝে ফেললেন পাত্রের পদার্থগুলো মদ। তিনি জিজ্ঞেস করলেন, আরসালান, তুমি মুসলমান হয়ে মদ পান করছো? আরসালান মুচকি হেসে বলল, এক চুমুক পান করুন, তাহলে আপনিও সেই সত্যকে বুঝতে পারবেন যা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। 2 জন সুদানি ভিতরে প্রবেশ করে। তাদের হাতে চকমকে তস্তরিতে রকমারি খাবার। আল ইদ্রিস বিস্ময় ভরা চোখে আরসালানের প্রতি দৃষ্টিপাত করেন। আরসালান বলল, অবাক হবেন না মোহতারাম ইদ্রিস, এই শান শৌকত আপনিও লাভ করতে পারেন। আমিও আপনার ন্যায় একজন প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু আজ দেখুন কেমন রূপসী 2টি যুবতী আমার ঘরের শোভা বৃদ্ধি করেছে। আপনি দামেস্ক ও বাগদাদের আমির উজিরদের ঘরে গিয়ে দেখুন, তারাও এরূপ রূপসী যুবতী মেয়েদের দিয়ে হেরেম পূর্ণ করেছে। দেখবেন ওদের হেরেমে মদের বন্যা বইছে। এই রূপসী মেয়ে, এই ঐশ্বর্য, এই মদ খ্রিস্টানদের গোলামির আশীর্বাদ। আল ইদ্রিস বললেন, নারী আর মদ
সালতানাতে ইসলামিয়াকে ফোকলা করে দিল। আপনি দেখছি সালাউদ্দিন আইয়ুবীর ভাষায় কথা বলছেন। আরসালান বলল, এ আপনার দুর্ভাগ্য। তুমি কি বলতে চাও? আল ইদ্রিস ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করেন। আমার মনে হচ্ছে তুমি ক্রুসেডারদের জালে আটকা পড়েছ। আমি সেনাবাহিনীর গোলামে পরিণত হতে চাই না। আরসালান বলল, আমি সেনাবাহিনীকে আমার গোলাম বানাতে চাই। তার একমাত্র পন্থা হল সুদানের তকিউদ্দিনকে রসদ সরবরাহ বন্ধ করে দিন। বিশেষ সাহায্য আসছে বলে তাকে ধোঁকা দিতে দিতে এবং মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে তাকে যুদ্ধে জড়িয়ে রাখতে হবে, যাতে সে সুদানিদের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারলে নিশ্চিত করে বলা যায় যে তকিউদ্দিন সুদানিদের হাতে মারা পড়বে এবং তার বাহিনী চিরদিনের জন্য ওখানেই নিঃশেষ হয়ে যাবে। আমরা পরাজয়ের দায়ভার সেনাবাহিনীর উপর চাপিয়ে জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করব। তারপর জাতি সালাউদ্দিন আইয়ুবীর বাহিনীকেও ঘৃণা করতে শুরু করবে। আপনি চেষ্টা করুন, এ পন্থা অবলম্বন করলে আপনি ঠকবেন না। আপনি এর এত প্রতিদান পাবেন আপনি যার কল্পনা করতেও পারবেন না। আমি তোমার মতলব বুঝে ফেলেছি। আল ইদ্রিস বললেন, তুমি আমাকে দিয়ে ঈমান বিক্রি করাতে চাও। আমার দ্বারা কখনো তা হবে না। দীর্ঘ তর্ক বিতর্কের পর আল ইদ্রিস বললেন, আচ্ছা, তুমি এত ভয়ঙ্কর কথা এমন বড় গলায় কিভাবে বলছো? আমি যে তোমাকে গ্রেফতার করে গাদ্দারির শাস্তি দিতে পারি সে কি তুমি ভুলে গেছো? আহা, আমি কি বলতে পারবো না যে আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন? আরসালান বলল, সালাউদ্দিন আইয়ুবী আমার বিরুদ্ধে একটি শব্দও শুনবেন না। বিস্ময়ে হতবাক হয়ে যান আল ইদ্রিস। দেশের এমন পদস্থ একজন কর্মকর্তা কত বড় এক শয়তানে পরিণত হয়ে গেল। লোকটি কেমন অহংকারের সাথে কথা বলছে। আল ইদ্রিস নিজে একজন পরিপক্ক ইমানদার মানুষ। তার বুঝেই আসছিল না যে যারা নিলামে ঈমান বিক্রি করে ফিরে তারা লাঞ্ছনার কত নিম্ন স্তরে নিক্ষিপ্ত হতে পারে। আল ইদ্রিস পদমর্যাদায় আরসালানের সিনিয়র। এই মুহূর্তে আরসালানকে কুপথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা একান্ত প্রয়োজন। আল ইদ্রিসের কাছে তার একটি পন্থা ক্ষমতা প্রয়োগ করা। তিনি আরসালানকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি বলতে চাও এবং কি করছো তা আমার আর বুঝতে বাকি নেই। তুমি যে অপরাধে লিপ্ত হয়েছ তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি তোমাকে এতটুকু খাতির করতে পারি যে আগামী 7 দিনের মধ্যে যদি তুমি অবস্থান পরিবর্তন করে পথে ফিরে আসো এবং দুশমনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমাকে এই নিশ্চয়তা প্রদান করো যে তুমি বাগদাদের খেলাফত ও স্বজাতির ওফাদার, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। তবে এই মুহূর্তে আমি তোমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। এ দায়িত্ব আপাতত আমি নিজেই পালন করব। আমি তোমাকে 7 দিনের সময় দিলাম। 7 দিন অনেক দীর্ঘ সময়। এই মুহূর্ত থেকে এ বাড়িতে আমি তোমাকে নজরবন্দি করলাম। এমন যেন না হয় যে 8ম দিনে এখান থেকে বের করে তোমাকে জল্লাদের হাতে তুলে দিতে হয়। আল ইদ্রিস বসা থেকে উঠে দাঁড়ান। তিনি দেখলেন আরসালান মিটিমিটি হাসছে। আরসালান বলল, শোনুন মোহতারাম ইদ্রিস, আপনার 2টি পুত্র আছে এবং দুজনেই কিন্তু যুবক। হ্যাঁ, আল ইদ্রিস বললেন, তাতে কি হয়েছে? না, কিছুই নয়। আরসালান বলল, আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে আপনার 2টি যুবক পুত্র সন্তান রয়েছে, আর এছাড়া আপনার আর কোনো সন্তানই কিন্তু নেই। আরসালানের ইঙ্গিতটা বুঝতে পারলেন না আল ইদ্রিস। তিনি বললেন, মদ তোমার মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে, বলেই তিনি বাইরে বেরিয়ে যান। আরসালানের ঘর থেকে বের হয়ে আল ইদ্রিস সোজা আলী বিন সুফিয়ানের কাছে চলে যান এবং তাকে আরসালানের ঘটনা শোনান। শুনে আলী বিন সুফিয়ান বললেন, আরসালান আমার সন্দেহভাজনদের একজন, তবে এ যাবৎ আমি তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। তথাপি লোকটাকে আমি গোয়েন্দার নজরে রেখেছি। আল ইদ্রিস শুধু অস্থিরই নন, বিস্মিতও যে আরসালান এত বীরত্বের সাথে গাদ্দারিতে লিপ্ত হলো কি করে। আলী বিন সুফিয়ান তাকে জানালেন, সে একা নয়, গাদ্দারি চলছে সুসংগঠিতভাবে। এর জীবাণু সেনাবাহিনীতেও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ সুদান রণাঙ্গনের জন্য রসদ প্রেরণ করা। আল ইদ্রিস আলী বিন সুফিয়ানকে জানালেন, আমি আরসালানকে দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছি। রসদের ইন্তজাম এখন আমার নিজের করতে হবে। আলী বিন সুফিয়ান তাকে জানালেন, দেশের খাদ্য সামগ্রী নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। মফস্বল থেকে তরিতরকারি, গরু, মহিষ, ভেড়া, বকরি ইত্যাদি সীমান্তের ওপারে পাচার হয়ে যাচ্ছে। বাজারে খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। তিনি আরও জানান, আমি আমার গুপ্তচর ও তথ্য সংগ্রহকারীদেরকে দায়িত্ব দিয়েছি, তারা যেন রাতে এদিক ওদিক ঘোরাফেরা করে এবং কোথাও খাদ্য সম্ভার চোখে পড়লে তুলে নিয়ে আসে। দীর্ঘ আলোচনার পর দুজনে রসদ সংগ্রহের পন্থা ঠিক করে ফেলেন। আল ইদ্রিস জাতীয় কর্তব্য পালনে এতই নিমগ্ন হয়ে পড়েন যে তার মাথা থেকে আরসালানের এই ইঙ্গিত ছুটেই যায় যে
তোমার 2টি যুবক পুত্র আছে এবং ওরাই তোমার সাকুল্য সন্তান। পুত্রদের চরিত্রের ব্যাপারে আল ইদরিসের পূর্ণ আস্থা আছে, কিন্তু মানুষের যৌবন অন্ধ হয়ে থাকে। সুলতান আইয়ুবীর অনুপস্থিতির সুযোগে কায়রোতে অপকর্মের এমন এক ঢেউ সৃষ্টি হয়ে যায় যা যুব সমাজের চিন্তা চেতনায় প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে। 2-3 বছর আগেও এমন এক তুফান উঠেছিল, সুলতান আইয়ুবী যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। এবার এই ঢেউ জেগেছে মাটির নিচ থেকে এবং সাফল্য অর্জন করে ফেলেছে। চরিত্রহীনতার এই ঢেউ জেগেছে নানা রকম খেলাধুলার নামে। এক ব্যক্তি তাঁবু খাটিয়ে ও সামিয়ানা ঝুলিয়ে খেলা দেখাতে শুরু করেছে। এই খেলা তামাশার মধ্যে বাহ্যত আপত্তিকর কিছু ছিল না, কিন্তু সামিয়ানার ভিতরে স্থাপন করা ছোট ছোট তাঁবুতে আলাদা আলাদাভাবে যুবকদেরকে ইঙ্গিতে ডেকে নিয়ে যাওয়া হয়। তাদের থেকে টাকা নিয়ে কাপড়ের উপর হাতের তৈরি বিভিন্ন প্রকার চিত্র প্রদর্শন করা হয়। অশ্লীল উলঙ্গ নারীর ছবি দেখানোর দায়িত্ব পালন করত যুবতী মেয়েরা, যাদের মুচকি হাসি ও অঙ্গভঙ্গিতে থাকত পাপের আবেদন। সেখানেই এক পর্যায়ে যুবকদেরকে হাসিস খাওয়ানো হতো। এই লজ্জাকর ও ভয়াবহ অভিযান পরিচালিত হতো মাটির উপরে, কিন্তু কেউ কুচুকরিদের ধরতে পারত না। তার কারণ, যেই ছবি দেখে কিংবা হাসিসের স্বাদ উপভোগ করে আসত, সেই নিজের এই অপরাধ প্রবণতার কথা লুকিয়ে রাখত। সেই পাপে এমনই স্বাদ ছিল যে একবার যেত সে বারবার যেতে বাধ্য হতো। তারা বিষয়টা বাইরে এজন্য প্রকাশ করত না যে সরকার জানতে পারলে তারা এই আনন্দ ও স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই অপরাধের শিকার হচ্ছিল সমাজের যুবক শ্রেণী ও সেনা সদস্যরা। তাদের জন্য পর্দার অন্তরালে বেশ্যালয়ও খুলে দেওয়া হয়েছিল। মুসলমানদের চরিত্র ধ্বংস করার এই অভিযান কিরূপ সফল ছিল তার জবাব কার্ক দুর্গে খ্রিস্টানদের ইন্টেলিজেন্স প্রধান ও মনস্তাত্ত্বিক যুদ্ধের লড়াকু জার্মান বংশোদ্ভূত হরমোন তার সম্রাটদের দিয়েছিলেন এভাবে। এসব ছবি অঙ্কন করেছে স্পেনের চিত্রকররা। এমন এক অশ্লীল চিত্র যা পাথরের তৈরি পুরুষদেরকেও মাটির মূর্তিতে পরিণত করে দেয়। হরমোন একটি নারী পুরুষের যুগল অশ্লীল চিত্র উপস্থিত সম্রাটদের দেখান। এটি বৃহৎ আকারের একটি ছবি যা তুলির আঁচড়ে আকর্ষণীয় রং দ্বারা তৈরি করা হয়েছে। খ্রিস্টান সম্রাটগণ ছবিটি দেখে পরস্পর অশ্লীল ঠাট্টা করতে শুরু করেন। হরমোন বললেন, আমি এমন অসংখ্য ছবি তৈরি করিয়ে মিশরের বড় বড় শহরে সেসবের গোপন প্রদর্শনের ব্যবস্থা করেছি। ওখান থেকে আমাদের সফলতার সংবাদ আসছে। আমি কায়রোর যুবক শ্রেণীর মধ্যে পাশবিকতা উস্কে দিয়েছি। পাশবিকতা এমন এক শক্তিশালী চেতনা যা উত্তেজিত হয়ে উঠলে সকল সামরিক চেতনাকে, যার মধ্যে জাতীয় চেতনা অন্যতম, ধ্বংস করে দেয়। আমার তৈরি করানো চিত্রসমূহ মিশরে অবস্থানরত মুসলিম সৈন্যদেরকে মানসিক ও চারিত্রিক দিক থেকে অকর্মণ্য করে দিতে শুরু করে দিয়েছে। এসব চিত্রের স্বাদ নেশার আবেদনও সৃষ্টি করে। আমি তারও ব্যবস্থা করে দিয়েছি। আমি অনেকগুলো রূপসী যুবতী মেয়েকে প্রশিক্ষণ দিয়ে কায়রো ও অন্যান্য শহর গ্রামে ছড়িয়ে দিয়েছি। ওরা ওই প্রকার নেয় সালাউদ্দিন আইয়ুবীর জাতি ও সেনাবাহিনীকে কুড়ে কুড়ে খাচ্ছে। কায়রোতে আমার যে কয়টা মেয়ে ধরা পড়েছিল তার কারণ ভিন্ন। এবার আমি যে নতুন পন্থা অবলম্বন করেছি তা সফল হতে চলেছে। এখন ওখানকার মুসলমানরা নিজেরাই আমার মিশনের রক্ষণাবেক্ষণ করবে এবং তাতে শক্তি যোগাবে। তারা এই মানসিক বিলাসিতায় অভ্যস্ত হয়ে উঠেছে। অল্প কদিন পরই আমি তাদের মন মানসিকতায় তাদেরই স্বজাতি ও স্বদেশের বিরুদ্ধে বিষ ঢুকাতে শুরু করব। সালাউদ্দিন আইয়ুবী অত্যন্ত সতর্ক মানুষ। উপস্থিত লোকদের একজন বলল, তিনি যখনই মিশরে ফিরে আসবেন সঙ্গে সঙ্গে তোমার সব অভিযান শিকড় যুদ্ধ উপড়ে ফেলবেন। যদি তিনি মিশর পৌঁছাতে পারেন তবেই তো। হরমোন বললেন, এই প্রশ্নের জবাব আপনিই দিতে পারেন যে আপনি তার অবরোধ সফল হতে দিবেন কি না। তিনি রেমন্ডের বাহিনীকে দুর্গের বাইরে ঘিরে ফেলেছেন এবং দুর্গ তার হাতে অবরুদ্ধ। কিন্তু এই ঘেরাও ও অবরোধ তারই জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আপনি এখানে চূড়ান্ত লড়াই লড়বেন না। আইয়ুবীকে আমাদের দুর্গ অবরোধ করে রাখতে দিন, যাতে তিনি এখানেই আবদ্ধ থাকেন এবং মিশর যেতে না পারেন। সুদানে আমাদের কমান্ডারগণ তকিউদ্দিনের বাহিনীকে অত্যন্ত সফলভাবে বিক্ষিপ্ত করে দিয়েছে। তিনি এখন না পারছেন লড়াই করতে, না পারছেন সেখান থেকে বেরিয়ে যেতে। মিশরের সব বাজারের এবং ক্ষেত খামারের সমুদয় খাদ্য সামগ্রী আমি উধাও করে ফেলেছি। আপনার প্রদত্ত অর্থ আপনাকে পূর্ণ ফল দিচ্ছে। আইয়ুবীর এক অফাদার প্রশাসনিক কর্মকর্তা আরসালান মূলত আপনারই অফাদার। লোকটি আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে।
তার আরও কয়েকজন সহকর্মীও আমাদের সঙ্গে আছে। আরসালানকে বেতন ভাতা কত দিচ্ছ? ফিলিপ অগাস্টাস জিজ্ঞেস করলেন। যতটুকু একজন মুসলিম কর্মকর্তার মস্তিষ্ক নষ্ট হওয়ার জন্য প্রয়োজন, হরমোন জবাব দেন। নারী, মদ, ঐশ্বর্য ও ক্ষমতার নেশা যে কোনো মুসলমানের ঈমান ক্রয় করতে পারে। আমি তাই ক্রয় করে নিয়েছি। আমি আপনাকে এই সুসংবাদও দিতে পারি যে সালাউদ্দিন আইয়ুবী যদি এই মুহূর্তে মিশর যান, তাহলে তিনি ওখানকার জগৎ ভিন্ন কিছু দেখতে পাবেন। তিনি যে যুব সমাজের কথা গর্বের সাথে উল্লেখ করেন, তারা মুসলমান হয়েও ইসলামের কোনো কাজে আসবে না। তাদের চিন্তা চেতনা ও চরিত্রের রশ্মি থাকবে আমাদের হাতে। তার এই প্রজন্ম যৌন ও শৃঙ্খল রূপে গড়ে উঠেছে। একই দশা তার সেই বাহিনীরও হবে যাদেরকে তিনি মিশর রেখে এসেছেন। তাদের মধ্যে আমার ঘাতক কর্মীরা এমন অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে, প্রয়োজনে যে কোনো মুহূর্তে তারা বিদ্রোহ করতেও কুণ্ঠিত হবে না। আজ আমি পূর্ণ আস্থার সাথে এই দাবি করতে পারি যে আমি আপনারও আগে আমার যুদ্ধের ইতি টানতে সক্ষম হব। প্রতিপক্ষের চরিত্র ও নীতি নৈতিকতা ধ্বংস করে দিতে পারলে আর সামরিক অভিযানের প্রয়োজন হবে না। হরমোনের এই উদ্দীপনামূলক রিপোর্ট শুনে খ্রিস্টান সম্রাটগণ বেজায় আনন্দিত হন। ফিলিপ অগাস্টাস সেই একই প্রত্যয় ব্যক্ত করেন যা তিনি আগেও কয়েকবার বলেছিলেন। তিনি বললেন, আমাদের লড়াই সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে নয়, ইসলামের সঙ্গে। একদিন আইয়ুবীর মৃত্যু হবে, আমরাও মরে যাব, কিন্তু আমাদের চেতনা ও প্রত্যয় জীবিত থাকতে হবে, যাতে একসময় ইসলামেরও মৃত্যু ঘটে এবং দুনিয়ার শাসন ক্ষমতা ক্রুশের হাতে চলে আসে। তার জন্য আমাদের এমন এক যুদ্ধক্ষেত্র চালু করতে হবে যার দ্বারা মুসলমানদের চিন্তা চেতনা ও নৈতিকতার উপর জোরদার হামলা করা যায়। আমি হরমোনকে অভিনন্দন জানাচ্ছি যে সে এমন যুদ্ধক্ষেত্র শুধু চালুই করেনি, বরং অভিযানে এক পর্যায়ে সফলতা অর্জন করেছে। সালিম আল ইদ্রিস এর দুটি যুবক পুত্র আছে। একজনের বয়স 17 বছর, অপরজনের 21। তারাও কায়রোতে খ্রিস্টানদের পাতা চরিত্র বিধ্বংসী ফাঁদে পা দিয়েছিল কিনা জানা না গেলেও এতটুকু প্রমাণ পাওয়া যায় যে এক সুন্দরী যুবতীর সঙ্গে বড় পুত্রের গোপন সম্পর্ক ছিল। মেয়েটি নিজেকে মুসলমান বলে দাবি করত এবং বেপর্দায় ঘোরাফেরা করত। মেয়েটি কোনো এক সম্ভ্রান্ত ও উচ্চ খানদানের সন্তান। দুজনের মিলন হতো গোপনে। যেদিন আরসালান আল ইদ্রিসকে বলেছিল যে আপনার দুটি যুবক পুত্র আছে, তারপর দিন মেয়েটি বড় পুত্রকে বলল, অন্য এক যুবক আমাকে খুব বিরক্ত করছে। আমি যেদিকে যাই যুবকটি আমাকে অনুসরণ করছে এবং আমাকে অপহরণ করার হুমকি দিচ্ছে। বড় পুত্র মেয়েটিকে জিজ্ঞেস করে যুবকটি কে, কিন্তু মেয়ে তা বলেনি। বিষয়টা তালগোল পাকিয়ে যায়। মেয়েটি আমতা আমতা করে বলল, বেশি সমস্যা হলে তোমাকে জানাবো। সেদিন সন্ধ্যায় মেয়েটি তার কাছে এসে বলল, ওই যুবকটি আমাকে সীমাহীন উত্ত্যক্ত করতে শুরু করেছে। সে তোমার সম্পর্কে বলেছে তোমাকে নাকি সে এমনভাবে খুন করবে যে কেউ টেরই পাবে না। কাজেই এখন থেকে তুমি খঞ্জর সঙ্গে রাখো, বলা যায় না কখন কি ঘটে যায়। পরদিন সন্ধ্যায় মেয়েটি অপর যুবকের সঙ্গে সাক্ষাৎ করে তাকেও একইভাবে উত্তেজিত করে এবং বলে, এখন থেকে তুমি খঞ্জর সঙ্গে রাখো, বলা যায় না কখন কি ঘটে যায়। অপর যুবক হলো আল ইদ্রিসের ছোট পুত্র, অর্থাৎ মেয়েটির দুদিকে দুই সহোদর। কিন্তু তাদের কেউই জানে না যে মেয়েটি যে যুবক সম্পর্কে উত্তেজনার রিপোর্ট দিচ্ছে সে তারই ভাই। এও জানত না যে তারা দু ভাই একই মেয়ের জালে আটকা পড়েছে। দু ভাই খঞ্জর নিয়ে চলাফেরা করতে শুরু করেছে। মেয়েটিও উভয়ের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ করতে থাকে। মাত্র 5 দিনে মেয়েটি দু ভাইকে প্রথমে পশুতে, পরে হিংস্র প্রাণীতে পরিণত করেছে। পঞ্চম দিন সন্ধ্যায় মেয়েটি বড় ভাইকে শহরের খানিক দূরে এক অন্ধকার স্থানে মিলিত হতে বলে। ছোট ভাইকেও একই সময়ে একই স্থানে উপস্থিত থাকতে বলে। মেয়েটি উভয়কে এ কথাও বলে যে যে যুবকটি আমাকে উত্ত্যক্ত করছে সে বলে গেছে, আজ সন্ধ্যায় তুমি যেখানে যাবে সেখানেই আমাকে দেখতে পাবে। আমি তোমার প্রেম নিবেদনকারীকে তোমারই চোখের সামনে হত্যা করব। মেয়েটি জানায়, আমি তাকে বলেছি, আচ্ছা তুমি যদি এতই বীরপুরুষ হয়ে থাকো তাহলে অমুক সময় অমুক জায়গায় এসে পড়ো। তুমি যদি ওকে খুন করতে পারো তাহলে আমি একান্তভাবে তোমারই হয়ে যাব। দু ভাই প্রাণঘাতী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সন্ধ্যায় বড় ভাই খঞ্জর হাতে মেয়েটি নির্দেশিত স্থানে গিয়ে উপস্থিত হয়। মেয়েটি এতই দক্ষতার পরিচয় দেয় যে জায়গাটা নির্ধারণ করেছে অন্ধকার দেখে। এ বিষয়ের প্রতিও লক্ষ্য রেখেছে যেন দু ভাই তার পৌঁছানোর আগেই একত্রিত হয়ে একে অপরকে চিনে না ফেলে। মেয়েটি নির্দিষ্ট স্থানে পৌঁছে বড় ভাইকে উপস্থিত দেখতে পায়। সে তাকে জানায়,
ওই যুবকটি আমার পেছনে পেছনে আসছে। বড় ভাই খঞ্জর প্রস্তুত করে রাখে। খানিক পরেই ছোট ভাই এসে পৌঁছে। মেয়েটি বড় ভাইকে বলে, ও এসে পড়েছে, তবে আমি চাই না যে তোমরা খুনাখুনিতে লিপ্ত হও। আমি গিয়ে ওকে বলি তুমি চলে যাও। বলেই মেয়েটি ছোট ভাইয়ের নিকট ছুটে যায় এবং বলে, তোমার দুশ্মন পূর্ব থেকে এখানে এসে উপস্থিত আছে, তার হাতে খঞ্জর। ছোট ভাইয়ের বিবেকের উপর যৌবনের তাজা খুন চেপে বসে আছে। ছেলেটি খঞ্জর হাতে নেয় এবং অন্ধকারের মধ্যেই আপন বড় ভাইয়ের প্রতি ধেয়ে আসে। বড় ভাই আক্রমণোদ্যত প্রতিপক্ষ যুবককে ছুটে আসতে দেখে সেও খঞ্জর হাতে দ্রুত এগিয়ে যায়। একজন অপরজনের উপর প্রচণ্ড বেগে আক্রমণ করে বসে।